কল্পনা করুন এই মুহূর্তে আপনার পরিচিত পৃথিবীটা হারিয়ে গেল, কিন্তু এটাই হয়েছিল আমাদের গল্পের নায়কের সাথে। এক ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনায় প্রশান্ত মহাসাগরের বুকে যখন সবাই মৃত্যুর কোলে ঢলে পড়ল, তখন অলৌকিকভাবে বেঁচে রইল সে শুধু। তার নতুন ঠিকানা হলো এই অচেনা নির্জন দ্বীপ, আর সঙ্গী হলো ভয়ঙ্কর নিঃসঙ্গতা। কিন্তু এটা তার গল্পের শেষ নয়, বরং শুরু। টানা 4 বছর সে লড়েছে প্রকৃতির সাথে, নিজের সাথে, শুধু একটি দিনের জন্য বেঁচে ফেরার দিন। এই অবিশ্বাস্য গল্পটি আপনার নিঃশ্বাস আটকে দেবে। তো চলুন শুরু করা যাক 2000 সালে মুক্তি পাওয়া হলিউড মুভি কাস্ট অ্যাওয়ে এর এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, আমরা যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, এই মুহূর্তে আপনার সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। একটা ভিডিও বানাতে প্রচুর কষ্ট করতে হয়, তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে বসে পড়ুন আজকের এক্সপ্লেনেশন দেখার জন্য। গল্পের শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হলো চাক নোলান। সে আসলে ফেডেক্স নামক একটি কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করত। সে তার কাজ সব সময় ঠিকঠাক মতোই করত। যতদিন যাবৎ সেখানে সে চাকরি করেছে, সে কখনোই তার কাজ একটুও ফাঁকি দেয়নি। ঘড়ির টাইম দেখে সে সব সময়ই সময়ের সাথে কাজ শেষ করত। এমনকি সে তার বাকি কলিগদেরও ভালোভাবে কাজ করার জন্য উৎসাহ দিত। সে যেহেতু পণ্য ডেলিভারির কাজ করত, তাই সব সময় একদম সঠিক সময়ে সবার ঘরে পণ্য পৌঁছে দিত। সেজন্য সবাই তাকে অনেক বেশি ভালোবাসতো। সবাই তখন তাকে জিজ্ঞেস করে, আপনার জীবনে কি আসলে এমন কোনো স্মরণীয় ঘটনা আছে যা আপনি প্রোডাক্ট ডেলিভারি দিতে গিয়ে করেছিলেন? সে তখন বলতে থাকে, আমি একবার ট্রাকে করে পণ্য ডেলিভারি করতে গিয়েছিলাম, কিন্তু ট্রাক নষ্ট হয়ে যাওয়াতে একটা বাচ্চা ছেলের সাইকেল নিয়ে আমার সেই পণ্য ডেলিভারি করতে গিয়েছিলাম। আমি কখনোই 1 মিনিট কোথাও দেরি করিনি। এরপর সে তার অফিসের সমস্ত কাজ শেষ করে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। যদিও তার গার্লফ্রেন্ডকে সে সবসময় সময় দিতে পারতো না, কেননা সে সবসময় অফিসের কাজে অনেক ব্যস্ত থাকতো। একদিন ক্রিসমাসের ছুটিতে যখন সবাই মিলে খাবার খাচ্ছিল, চাকের বন্ধুরা তাকে বলছিল, কেলির মতো এমন একটা ওয়াইফ তুই আর জীবনেও পাবি না, তাই খুব দ্রুত বিয়েটা করে নে। চাক তখন বলে, হ্যাঁ আমিও তাই ভাবছি। আসলে আমি ভাবছি সামনের নতুন বছরেই বিয়েটা করে ফেলবো। আর ঠিক তখনই সেই ঘড়িটা বের করে সময় দেখতে থাকে। আর গার্লফ্রেন্ড তাকে বলে, অন্তত তুমি নতুন বছরটা আমার সাথে সেলিব্রেট করো। কিন্তু চাক বলে, হ্যাঁ আমি অফিসের কাজটা শেষ করে দ্রুত আবার চলে আসবো, আর এরপরেই তোমাকে বিয়ে করে দেব। চাকের দাঁতে আসলে অনেক ব্যথা হচ্ছিল। দাঁতের ব্যথা যে কি কষ্ট সেটা শুধু চাকই জানে। যাই হোক, আসলে সে ওই দিন অফিসের কাজের জন্য মালয়েশিয়াতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তার গার্লফ্রেন্ড তাকে নতুন বছর উপলক্ষে একটা ঘড়ি গিফট করে। সে তার গার্লফ্রেন্ডকে বিদায় জানিয়ে প্লেনে উঠে পড়ে। প্লেনে উঠে সে ঘুমিয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর ঘুম ভাঙলে সে পাইলটকে জিজ্ঞেস করে, এখন আমরা কোথায় রয়েছি? তখন পাইলট বলে, আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমরা আমাদের আসল রাস্তা থেকে 20 কিলোমিটার দূরে আছি। মূলত তাদের প্লেন প্রশান্ত মহাসাগরের ওপরে ছিল, আর এর কিছুক্ষণ পরেই ওখানে ঝড় শুরু হয়ে যায়। কেউ আসলে বুঝতে পারছিল না তাদের সঙ্গে কি হচ্ছে। তখন সমস্ত পাইলটরা তাদের আসল রুটে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু অনেক চেষ্টা করেও ঝড়ের কারণে তারা যেতে পারছিল না। তারা সবাই তখন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে থাকে। চাক এগুলো দেখে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে, আর ঠিক তখনই হঠাৎ করে প্লেনের জানালা ভেঙে বাতাস ঢুকতে শুরু করে। তখন দ্রুত করে পাইলট এসে চাককে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। আসলে অনেক চেষ্টা করার পরেও পাইলটরা কোনোভাবেই প্লেনটিকে ঠিকঠাক মতো কন্ট্রোল করতে পারছিল না। তখন তারা বুঝে গিয়েছিল হয়তো তাদের প্লেনটি সমুদ্রের ভেতরে ক্রাশ করবে, তাই তারা সবাই তখন লাইফ জ্যাকেট নিয়ে প্রস্তুত হয়ে যায়। এত কিছুর পরেও চাক তার গার্লফ্রেন্ডের সেই গিফটটা তার কাছে নিয়ে নেয়। প্রচন্ড বাতাসের কারণে একজন পাইলটের মাথা ফেটে সে ওখানে মারা যায়, আর এর কিছুক্ষণ পরই তাদের প্লেনটি সাগরের ভেতরে ক্রাশ করে। চাক তখন লাইফ জ্যাকেট নিয়ে কোনো মতে ওখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই প্লেনের ভাঙা অংশের সাথে তার লাইফ জ্যাকেটটি আটকে যায়, যার ফলে চাকু আস্তে আস্তে পানির ভেতরে তলিয়ে যেতে শুরু করে। তবে তার কপাল ভালো, কিছুক্ষণ পরে লাইফ জ্যাকেটের ফিতা ছিঁড়ে গেলে সে অনেক কষ্টে পানির উপরে উঠে আসে। সে দেখে তাদের প্লেনটি একদম ধ্বংস হয়ে গেছে, আর তাছাড়া সে বাদে আর কেউ এখানে বেঁচে নেই। সমুদ্রে যেহেতু প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তাই সে তখন নিজের জীবন বাঁচাতে কোনো রকম একটা লাইফ বোর্ডের ওপর উঠে বসে। তবে এত ঢেউ আর স্রোতের কারণে ওই লাইফ বোর্ডের ওপর সে জ্ঞান হারিয়ে ফেলে। ঝড় থেমে গেলে পরদিন সকালবেলা তার ঘুম ভাঙে। সে দেখে সে ভাসতে ভাসতে একটা দ্বীপে এসে পৌঁছেছে। সে আসলে বুঝে উঠতে পারছিল না এখন সে কোথায় রয়েছে। এত কিছুর মধ্যেও সে তার পকেটে হাত দিয়ে তার গার্লফ্রেন্ডের দেওয়া ঘড়িটা বের করে, কিন্তু ঘড়িতে পানি যাওয়ার কারণে সেটা নষ্ট হয়ে গিয়েছে। মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে সে এখন ওখানে একা পড়ে আছে। তখন সে সমুদ্রের কিনারায় কোম্পানির কয়েকটি পণ্যর প্যাকেট দেখতে পায়। তখন সে ওগুলোকে কুড়িয়ে নিজের কাছে রেখে দেয়। একেই বলে দায়িত্ববোধ। তার সাথে থাকা লাইফ বোটটি নিয়ে সে সমুদ্রের পাড়ে রেখে সাহায্যের জন্য মানুষকে খুঁজতে থাকে, কিন্তু এই একা দ্বীপের ভেতর সে আসলে কাউকেই খুঁজে পায় না। তাই সে বালুর ওপরে অনেক বড় করে
করে একটা হেল্প লিখে রাখে, যেন ওপর দিয়ে কেউ উড়োজাহাজ নিয়ে গেলে তাকে দেখতে পায়। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায় আর রাত হয়ে যায়। রাতের বেলা সে চুপচাপ করে বসে থাকে। সকাল হলে সে আশেপাশে আবার খুঁজতে থাকে সাহায্য নেওয়ার জন্য, কিন্তু সে আসলে কাউকেই খুঁজে পায় না। এরপর আস্তে আস্তে সে তার কোম্পানির প্যাকেটগুলো একটা জায়গায় জড়ো করতে শুরু করে। সারাদিন না খেয়ে থাকার কারণে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল, তাই সে তখন ওখানে থাকা নারকেল গাছ থেকে নারকেল পেড়ে নেয়। কিন্তু সে কিভাবে আসলে ওই নারকেলগুলো খাবে, তাই সে একটা নারকেলকে পাথরে ছুঁড়ে মারতে শুরু করে, কিন্তু তবুও সে কিছুতেই করতে পারছিল না। তারপর সে অনেক বুদ্ধি করে পাথরের একটা টুকরো দিয়ে নারকেল ছিলে কোনো মতে এখান থেকে একটু পানি খেয়ে নেয়। এরপর সে একটু একটু করে পুরো দ্বীপ ঘুরতে থাকে। সে দেখতে থাকে এই দ্বীপ থেকে বের হওয়ার কোনো রাস্তা আছে কিনা। সে তখন বুঝতে পারে এত সহজে এখান থেকে আসলে বাড়ি ফেরা সম্ভব নয়। পাথরের ওপর দিয়ে হাঁটার কারণে তার পা ছিঁড়ে যায়, সেই জন্য তার প্যান্ট ছিঁড়ে সে পায়ে বেঁধে নেয়। এরপর সে হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম উঁচুতে উঠে কাউকে দেখা যায় কিনা তা খুঁজতে থাকে। আর ঠিক তখনই সে একজন মানুষকে দেখতে পায়। সে অনেক দ্রুত করে ওখান থেকে নিচে নেমে দেখে সেই মানুষটি আসলে মারা গিয়েছে। সে মানুষটিকে অনেক কষ্ট করে কোনো মতে টেনে নিয়ে আসে। এরপর সে তার পায়ে জুতোটা খুলে নিজের পায়ে মেপে নেয়। এরপর পকেট থেকে মানিব্যাগ বের করে দেখে যে সেখানে ওই মৃত ব্যক্তির স্ত্রী ও সন্তানের ছবি রয়েছে। তার পকেটে সে একটা ছোট্ট টর্চ লাইট খুঁজে পায়। সে তখন লাশটিকে একটি বালুর ভেতরে কবর দিয়ে দেয় আর পাথর দিয়ে তার নামটি লিখে রাখে। এভাবেই সারাটা দিন পেরিয়ে যায় আর রাত চলে আসে। রাতের বেলা ও একটা ছোট্ট তাঁবুর ভিতরে বারবার টর্চ লাইট দিয়ে তার গার্লফ্রেন্ডের ছবি দেখতে থাকে। এভাবেই সকাল হয়ে যায়, কিন্তু সকাল বেলায় তার প্রচন্ড ক্ষুধা পায়, তাই সে কোনো মতে বৃষ্টির পানি খেয়ে একটু বেঁচে থাকে। এরপর সে অনেক কষ্ট করে মাছ ধরার চেষ্টা করে এবং সে মাছ খেয়ে আরেকটা দিন কাটিয়ে দেয়। রাতের বেলা সমুদ্রের পাড়ে সে একটা জাহাজ দেখতে পায়। সে তখন চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু তার কথা কেউ শোনে না। তারপর সে অনেক দ্রুত করে সেই টর্চ লাইট এনে তাদের দিকে মারতে থাকে, কিন্তু তবুও তারা তাকে দেখতে পায় না। তারপর সকাল হয়ে গেলে সে খুব দ্রুত করে লাইফ বোটটি নিয়ে ওই জাহাজের দিকে রওনা দেয়। তবে কিছুক্ষণ পরেই প্রচন্ড ঢেউয়ের কারণে তার লাইফ বোটটি উল্টে যায়, যার ফলে পাথরে লেগে তার শরীরের অনেকটা অংশ কেটে যায়। বেচারা ব্যর্থ হয়ে লাইফ বোট নিয়ে আবার সেই দ্বীপের পাড়ে ফিরে আসে। আর ঠিক তখনই ওখানে প্রচন্ড পরিমাণে ঝড় শুরু হয়ে যায়। ওই লাইফ বোটটা বাতাসে উড়ে যেতে চাইলে সে পাথর দিয়ে কোনো মতে সেটাকে ঢেকে রাখে। তারপর সে একটা গুহার ভেতরে গিয়ে আশ্রয় নেয়। আর বাইরে প্রচন্ড ঝড় হচ্ছিল। সে গুহার ভেতরে পানি দেখে সেটা খেয়ে ঘুমিয়ে পড়ে। যখন ঝড় থেমে যায় সে দেখে তার লাইফ বোটটার ব্যাটারি শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার পাও অনেকটা কেটে গিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় সে ছটফট করতে থাকে। চারিদিকে সে খাবারের জন্য ছোটাছুটি করতে থাকে, কিন্তু কিছুই পায় না। তখন হঠাৎ মনে পড়ে তার কাছে অনেকগুলো পার্সেল রয়েছে, তার ভেতরে কোথাও কোনো খাবার রয়েছে কিনা তা সে খুঁজতে থাকে। সে তখন সেই পার্সেল একে একে খুলতে থাকে, কিন্তু তার ভেতর সে কোনো খাবার খুঁজে পায় না। সে ওই পার্সেলগুলোর ভেতরে একটা ফুটবল এবং এক জোড়া জুতো এবং একটা মেয়ের জামা খুঁজে পায়। তারপর সে ওই জুতোটা দিয়ে কোনো মতে কাপড়গুলো কেটে সে সেই কাপড় দিয়ে মাছ ধরার একটা জালি বানিয়ে নেয়। যেহেতু তার অনেক ক্ষুধা পেয়েছিল সে একটা মাছ ধরে কাঁচাই খেয়ে ফেলে। এরপর সে একটা কাঁকড়া খুঁজে পায়, কিন্তু আসলে এই কাঁকড়াটা কাঁচা খাওয়ার মতো সাহস ছিল না তার। সে মনে করে যেভাবেই হোক না কেন আগুন জ্বালানোর একটা ব্যবস্থা করতে হবে, কেননা আগুন জ্বালিয়ে ওই মাছ কিংবা কাঁকড়া কোনো রকমে সেদ্ধ করে খাওয়া যাবে। তারপর সে আগুন জ্বালানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তবুও সে আগুন জ্বালাতে পারছিল না। তবে সে হেরে যায় না, সে বারবার চেষ্টা করতে থাকে। এরপর সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে সকালবেলা উঠে আবার আগুন জ্বালানোর চেষ্টা করে, কিন্তু তার হাতে অনেকগুলো ফোসকা পড়ে যায়। বেচারা তখন নিরুপায় হয়ে একটু নারকেল খেতে থাকে, কিন্তু এভাবে আর কতক্ষণ এভাবে বেঁচে থাকা যায়। তাই সে এবার আগুন ধরানোর জন্য চেষ্টা করতে থাকে, যেন সে মাছ ধরে কোনো রকমে সেগুলোকে পুড়িয়ে খেতে পারে। কিন্তু আগুন জ্বালানোর সময় হঠাৎ করেই তার হাত অনেকটা কেটে যায়। এর ফলে সে রাগ করে সমস্ত কিছু এদিক ওদিকে ছুঁড়ে মারে। সে একা একা এই নির্জন দ্বীপের ভিতর বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই সে ওই ফুটবলটা তখন ছুঁড়ে মেরেছিল। তখন তার রক্ত ফুটবলে লেগে গিয়েছিল। এরপর সে ফুটবলটা তার কাছে এনে ওটার ওপর সুন্দর করে একটা ছবি এঁকে ফেলে। যেহেতু এখানে তার কথা বলার কেউ ছিল না, তাই সে ওই ফুটবলটাকেই মানুষ মনে করে একটু একটু করে কথা বলতে থাকে। ওই নির্জন দ্বীপে ফুটবলটিকে তার সঙ্গী বানিয়ে নেয়। সে তখন আবার কাঠের ওপর কাঠ দিয়ে ঘষে ঘষে আগুন জ্বালানোর চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টার পর অবশেষে সে সফল হয়। আসলে আমরা যখন কোনো জিনিস বারবার চেষ্টা করি তখন সেটা অবশ্যই সফল হয়, আর এটাই তার প্রমাণ। যাই হোক, সাগরের পাড়ে আগুন জ্বালিয়ে সে বেশ খুশি হয়ে যায়। সে আগুনের চারিপাশে নাচতে থাকে। এরপর সে সমুদ্র থেকে মাছ ধরে এনে সেই আগুনে পুড়িয়ে অনেকটা ভালোভাবে খেয়ে নেয়। সে তখন ওই ফুটবলটার সাথে একা একা কথা বলতে থাকে, আর ওই ফুটবলটার নাম দেয় উইলসন। এরপর সে বালুর উপর একটা ম্যাপ বানাতে থাকে। সে অনেক হিসাব নিকাশ করে বুঝতে পারে সে আসলে তার শহর থেকে 5 লাখ বর্গমাইল দূরে রয়েছে। যাই হোক, এভাবেই সে এই
রাত্রিটাও কাটিয়ে দেয়, কিন্তু পরদিন সকালবেলায় তার দাঁতে ব্যথা করতে থাকে। তখন সে দাঁতের যন্ত্রণায় তার জুতোর ব্লেডটি দিয়ে নিজের দাঁতটি উঠিয়ে ফেলে। এভাবে ঠিক 4টা বছর পেরিয়ে যায়। এই মানুষ এতগুলো বছর এই দ্বীপে আটকা পড়ে রয়েছে। সে এত বছরে অনেকবার চেষ্টা করেও কোনোভাবে ওখান থেকে বের হতে পারেনি। তবে এখন সেই দ্বীপে যথেষ্ট ভালো রয়েছে। এই দ্বীপে কিভাবে টিকে থাকতে হবে সে সবকিছুই বুঝে ফেলেছে। আর এই দ্বীপটা তখন খুবই পরিচিত। আর তার দাড়ি গোঁফ সবকিছুই অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন অনায়াসে সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোকে কাঁচাই খেতে পারে। সে তার প্রত্যেকটা দিন পাথরের ওপর লিখে রাখে। তবে একদিন সকালবেলা হঠাৎ করে ওখানে একটা স্টিলের বড় টুকরো দেখতে পায়। সে ওটাকে এনে সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে দেয়। তারপর সেটার দিকে তাকিয়ে ভাবতে থাকে এটা দিয়ে আসলেই কোনো কাজ করা যাবে কিনা। তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে তখন অনেকগুলো ছোট ছোট গাছ কেটে লাঠি বানিয়ে নেয়। আর কয়েকদিন ধরে চেষ্টা করার পর সে তার ভেলাটিকে ঠিকঠাক মতো বানিয়ে ফেলেছে। তবে যাওয়ার আগে পাথরের গায়ে লিখে রাখে আমি এখানে 1500 দিন আটকা পড়েছিলাম এবং আমি আমার গার্লফ্রেন্ডকে অনেক ভালোবাসি। তারপর সে এই ভেলাটি নিয়ে কোনো মতে সমুদ্রের ভেতরে যাত্রা শুরু করে। কিন্তু একটু পরে ওখানে বড় বড় ঢেউ আসতে শুরু করে, কিন্তু তবুও সে থেমে যাওয়ার পাত্র নয়। সে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পর অনেক বড় ঝড়ের কারণে তার ভেলা তলিয়ে যাচ্ছিল। তারপরেও সে নিজেকে কোনো মতে বাঁচিয়ে সামনের দিকে এগোতে থাকে। এভাবে সারা রাত পেরিয়ে যায়, আবার সকাল হয়ে যায়। সকালবেলায় সে সমুদ্রের মাঝে মাছ ধরে আনে খাওয়ার জন্য, কিন্তু আবার রাতের বেলায় প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। প্রচন্ড ঝড়ে তার ভেলার ওপরে একটা টিনের টুকরোটি উড়ে যায়। সে কোনো মতে ওখানকার ওই ভেলাটি ধরে চুপচাপ বেঁচে থাকে। ভোর হওয়ার সাথে দেখা যায় তার ভেলাটি আসলে ভেঙে চলে গেছে, আর সেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে সে ঘুম থেকে উঠেই দেখে তার ফুটবলটি তার কাছে আর নেই। সে তখন অনেক চেষ্টা করে ফুটবলটিকে তার কাছে আনার জন্য, কিন্তু স্রোতের কারণে ফুটবলটি তার কাছ থেকে অনেক দূরে চলে যায়। সে তখন তার ভেলা নিয়ে ফিরে এসে অনেক কান্নাকাটি শুরু করে। ক্লান্ত শরীর নিয়ে সে তখন ওখানেই শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরে তার পাশ দিয়ে একটা বিশাল বড় জাহাজ যাচ্ছিল। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। জাহাজের মানুষরা তাকে ওখান থেকে উদ্ধার করে নেয়। 4 বছর পর সে জীবিত ফিরে আসে আর খবরটি তার গার্লফ্রেন্ডকে কল করে জানায়। এটা শুনেই ক্যালি তখন অজ্ঞান হয়ে পড়ে যায়, কেননা সবাই মনে করেছিল জাক হয়তো মারা গিয়েছে। এয়ারপোর্টে নেমে সে তার পরিচিত মানুষজনকে খুঁজতে থাকে। তখন তার দাঁতের ডাক্তারের সাথে দেখা হয়ে যায়। আসলে তার গার্লফ্রেন্ড মনে করেছিল সে মারা গিয়েছে, তাই এই দাঁতের ডাক্তারকে সে বিয়ে করে নিয়েছিল। এই কথাটি শুনে তার হৃদয়টা ভেঙে একদম টুকরো টুকরো হয়ে যায়। সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে ক্যালি কান্না করছে এবং তার হাজবেন্ড তাকে ওখান থেকে নিয়ে যাচ্ছে। সে অফিসে ফিরে আসলে সবাই তাকে দেখে বেশ খুশি হয়ে যায়। এতদিন পরে সে এত এত খাবার দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর সে চিন্তা করতে থাকে আসলে মানুষের জীবনটা কেমন। কয়েকদিন আগেও সে খাবার পেত না, আর এখন খাবারের অভাব নেই। সে রাতের বেলায় শুয়ে শুয়ে তার গার্লফ্রেন্ডের ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তখন একটা ট্যাক্সি নিয়ে বৃষ্টির ভেতরে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। তার গার্লফ্রেন্ডের একটা মেয়ে হয়েছে। যদিও তার গার্লফ্রেন্ড তাকে এখনো ভালোবাসে, কিন্তু আসলে তার করার মতো কিছুই ছিল না। তার গার্লফ্রেন্ড তাকে বলে তোমার জন্য এতগুলো বছর আমরা অপেক্ষা করেছি, এরপর তোমাকে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাই মনে করেছিল তুমি হয়তো মারা গিয়েছো, আর এই খবরটা পত্রিকাতেও এসেছিল। তার গার্লফ্রেন্ড তখন তাদের 5 বছর আগের ঘড়িটা সযত্নে গ্যারেজে রেখে দিয়েছিল। সে তখন সেটা ফিরিয়ে দেয়। চাক ঘড়িটি নিয়ে ওখান থেকে চলে যায়, আর ক্যালি তার পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে দৌড়ে চলে আসে। সে চাককে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন চাক বলে আমিও তোমাকে অনেক ভালোবাসি, তুমি সারা জীবন আমার হৃদয়ে থাকবে, তুমি যা করেছো ঠিকই করেছো, ভালো থেকো। এই বলেই সে ওখান থেকে চলে যায়। পরদিন চাক সেই পার্সেলটা আর উইলসন কোম্পানির ফুটবল নিয়ে সে সেই ঠিকানায় গাড়ি নিয়ে যাত্রা শুরু করে। সে সেটা ডেলিভারি করার জন্য রওনা হয়, কিন্তু ওই ঠিকানায় গিয়ে সে কাউকে খুঁজে পায় না। সে তখন একটা কাগজে লিখে যায় এই পার্সেলটা তার জীবন বাঁচিয়েছিল। এরপর সে ওই পার্সেলটা ওখানে রেখে আসে, কিন্তু সে 4 রাস্তার মোড়ে এসে বুঝতে পারে না সে আসলে কোন দিক দিয়ে এসেছিল। তখন সে ম্যাপ বের করে খুঁজতে থাকে সে কোন দিকে যাবে, আর ঠিক তখনই ওখানে একটা সুন্দরী মেয়ে চলে আসে। সেই মেয়েটি তখন তাকে সাহায্য করে। মেয়েটি তাকে বুঝিয়ে দেয় সে আসলে কোন দিকে যাবে। এই বলে যখন মেয়েটি ওখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই পার্সেলের ওপরে চিহ্নটি মেয়েটির ওপরে দেখতে পায়। তখন সে বুঝতে পারে এই পার্সেলটা হয়তো এই মেয়েরই ছিল। তবে সে 4 বছর পরেও তার পার্সেলটা ফেরত দিতে পেরেছে। এই সব কিছু মনে করে সে মনে মনে হাসতে থাকে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।